বন্ধুরা, আজ আমি তোমাদেরকে হিস্টোরি 8 মার্কসের সাজেশন দেবো তৃতীয় অধ্যায়ে। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে, চুয়ার বিদ্রোহের প্রকৃতি কি ছিল? চুয়ার বিদ্রোহকে কি বিপ্লব বলা যায়? 1766 থেকে 1834 সালের মধ্যে বাংলার জঙ্গলমহল, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে স্থানীয় ভূমিজ, কুর্মী ও অন্যান্য আদিবাসী গোষ্ঠীর সশস্ত্র সংগ্রাম চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। ব্রিটিশরা ঘৃণাবশত স্থানীয় জমিদারদের পাইক বা কৃষকদের চুয়ার বলে ডাকত। চুয়ার বিদ্রোহের প্রকৃতি ও একে বিপ্লব বলা যায় কিনা তা নিচে আলোচনা করা হলো। চুয়ার বিদ্রোহের প্রকৃতি কি ছিল? চুয়ার বিদ্রোহের প্রকৃতি ছিল মিশ্র এবং এটি কয়েকটি ধারায় বিভক্ত ছিল। স্থানীয় কৃষক ও আদিবাসী বিদ্রোহ, এটি মূলত জঙ্গলমহলে আদিবাসী ভূমিজ স্থানীয় কৃষকদের বিদ্রোহ, যারা কোম্পানির ভূমি, রাজস্ব নীতি ও শোষণের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। আর্থসামাজিক কারণ: কোম্পানির অস্বাভাবিক চড়া ভূমি, রাজস্ব, পাইকান জমি বাজেয়াপ্ত করা, বহিরাগত মহাজনদের অত্যাচারের ফলে তাদের অস্তিত্বের সংকট তৈরি হয়। জমিদার পাইকট জোট: বিদ্রোহে স্থানীয় জমিদারদের ছত্রছায়া আন্দোলন গড়ে তুলেছিল। ধলভূমির রাজা জগন্নাথ সিংহ, রায়পুরের দুর্জন সিংহ ও রানী শিরোমণি এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। গেরিলা যুদ্ধ কৌশল: প্রথাগত সেনাবাহিনীর অভাব থাকায় বিদ্রোহীরা মূলত গেরিলা যুদ্ধ কৌশল বা জঙ্গলমহলের প্রাকৃতিক পরিবেশ ব্যবহার করে লড়াই করত। আঞ্চলিক ও অস্থায়ী: এটি কোনো সর্বভারতীয় আন্দোলন ছিল না, বরং মেদিনীপুর, বাঁকুড়া ও মানভূমি অঞ্চলে সীমাবদ্ধ একটি আঞ্চলিক বিদ্রোহ ছিল। চুয়ার বিদ্রোহকে কি বিপ্লব বলা যায়? ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে চুয়ার বিদ্রোহকে বিপ্লব না বলে বিদ্রোহ বা বিদ্রোহাত্মক আন্দোলন বলাই অধিক যুক্তিযুক্ত। এর কারণ নিচে দেওয়া হলো। সংজ্ঞা ও পার্থক্য: বিপ্লব বলতে বোঝায় কোনো দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কাঠামোর আমূল বা স্থায়ী পরিবর্তন। অন্যদিকে বিদ্রোহ হলো কোনো বিশেষ শোষণ বা অনাচারের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিরোধ। লক্ষ্য উদ্দেশ্য: চুয়ার বিদ্রোহের লক্ষ্য ছিল ব্রিটিশদের চাপিয়ে দেওয়া নতুন কর ব্যবস্থা, ভূমিনীতির বিরোধিতা করা, কিন্তু তারা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আমূল বদলে ফেলার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা আদর্শ নিয়ে লড়াই করেনি। ফলাফল: এই আন্দোলনগুলি সফল হয়ে ব্রিটিশ শাসনে উৎখাত করতে পারেনি, বরং ব্রিটিশ সেনাদল নিষ্ঠুর হয়ে আন্দোলন দমন করেছে। উপসংহার: যদিও চুয়ার বিদ্রোহ চুয়ারদের স্বাধিকার ও ভূমি রক্ষায় অত্যন্ত সাহসী প্রচেষ্টা ছিল এবং এটি স্থানীয় মানুষের মধ্যে ঐক্যের জন্ম দেয়, তবুও একে বিপ্লব না বলে কৃষক বা আদিবাসী বিদ্রোহ বলা বেশি উপযুক্ত। সন্ন্যাসী ফকির বিদ্রোহের তাৎপর্য লেখে এই বিদ্রোহে ব্যর্থ হলো কেন? অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে বাংলার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে সন্ন্যাসী ও ফকিরদের নেতৃত্বে যে সুদীর্ঘ সশস্ত্র সংগ্রাম গড়েছে তা সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম দিকের অন্যতম প্রধান প্রতিরোধ। নিচে এই বিদ্রোহের তাৎপর্য, ব্যর্থতার কারণগুলি আলোচনা করা হলো। সন্ন্যাসী বিদ্রোহের তাৎপর্য: প্রথম প্রতিরোধ আন্দোলন: এটি ছিল পলাশীর যুদ্ধের পর বাংলার সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক, সন্ন্যাসী ও ফকিরদের ইংরেজ কোম্পানি ঔপনিবেশিক শোষণ ও শাসনের বিরুদ্ধে প্রথম বড় মাপের সশস্ত্র প্রতিরোধ। হিন্দু মুসলিম ঐক্য: মজনু সাহা ফকির এবং ভবানী পাঠক, দেবী চৌধুরী সন্ন্যাসী প্রমুখের নেতৃত্বে এই বিদ্রোহে হিন্দু ও মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, সাম্প্রতিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। কৃষক ও সন্ন্যাসীদের জোট: ঔপনিবেশিক ভূমি, রাজস্ব নীতি ও সন্ন্যাসীদের তীর্থ ভ্রমণে কর আরোপের ফলে সৃষ্ট ক্ষোভের কারণে সন্ন্যাসী ও ভোগীদের বাংলার কৃষকদের যোগ দেয়। উইলিয়াম হান্টার একে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন। ঔপনিবেশিক শাসনের ভিত্তি নড়ানো: এই বিদ্রোহের তীব্রতায় বাংলার বিভিন্ন অঞ্চলে কোম্পানির শাসন প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল এবং কোম্পানির রাজস্ব আদায়ে বাধাগ্রস্ত হয়েছিল। জাতীয়তাবাদী চেতনার উন্মেষ: যদিও এটি একটি আধুনিক জাতীয়তাবাদী আন্দোলন ছিল, তবু এই বিদ্রোহে দেশপ্রেম, বিদেশ শক্তি হটানোর প্রথম মানসিকতা তৈরিতে সাহায্য করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ ও দেবী চৌধুরী উপন্যাসে এই বিদ্রোহের পটভূমি তৈরি করেছেন। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থ হওয়ার কারণ: সুদীর্ঘ 4 দশকে ধরে চলার পর এই বিদ্রোহ ব্যর্থ হয়। এর প্রধান কারণগুলি হলো: আধুনিক অস্ত্র ও কৌশলের অভাব, বিদ্রোহীদের কাছে তীর ধনুক লাঠি সোঁটা, অন্যদিকে ইংরেজ বাহিনীর কাছে ছিল আধুনিক বন্দুক, কামান, সুসংগঠিত সামরিক কৌশল। যোগ্য দূরদর্শী নেতৃত্বের অভাব, মজনু শাহ বা ভবানী পাঠকের মতো দক্ষ নেতৃত্ব থাকলেও আন্দোলনের কোনো সুনির্দিষ্ট কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না। এলাকাভিত্তিক বিচ্ছিন্ন লড়াইয়ের ফলে তা দুর্বল হয়ে পড়ে। তথ্যের অভাব ও গোয়েন্দা বিভাগ: ইংরেজরা তাদের শক্তিশালী গোয়েন্দা বিভাগের মাধ্যমে বিদ্রোহীদের গোপন পরিকল্পনা জেনে নিত, যার ফলে অতর্কিত হামলার বিদ্রোহীরা বারবার বিপর্যস্ত হয়েছে। যোগাযোগ সংহতির অভাব: বিশাল অঞ্চল জুড়ে বিদ্রোহ ছড়িয়ে পড়লেও বিভিন্ন দলের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও সংহতি ছিল না। জনসমর্থনের অভাব: পরবর্তী পর্যায়ে বিদ্রোহী দীর্ঘায়িত হওয়ার কৃষকরা তাদের জমি ও ঘরবাড়ি নিয়ে চিন্তিত হয়ে পড়ে, ফলে বিদ্রোহের তীব্রতা কমে যায়। নেতাদের মৃত্যু: মজনু শাহ, ভবানী পাঠক প্রমুখ নেতারা মৃত্যু বা বন্দী হওয়ার পর বিদ্রোহ নেতৃত্বাধীন হয়ে পড়ে, ধীরে ধীরে তা নিভে যায়। উপসংহার: যদিও এই বিদ্রোহ সফল হয়নি, কিন্তু এই ব্রিটিশ শাসন সাধারণ মানুষের প্রতিরোধ পথ দেখিয়েছিল। পরবর্তীকালে অন্যান্য বিদ্রোহ প্রেরণ হিসেবে
কাজ করেছে। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। 1859 থেকে 1860 খ্রিস্টাব্দে বাংলার কৃষকরা নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে যে ব্যাপক সুসংগঠিত বিদ্রোহ গড়ে তুলেছিল তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। এটি ছিল ব্রিটিশ শাসনের উপনিবেশ শাসনের বিরুদ্ধে বাংলার গ্রামীণ সমাজে এক নজিরবিহীন প্রতিবাদ। নিচে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করা। নীল বিদ্রোহের কারণ। নীল বিদ্রোহের মূল কারণ ছিল নীলকর সাহেবদের অকথ্য শোষণ ও অত্যাচার। কারণগুলি প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: অর্থনৈতিক শোষণ ও দাদন প্রথা। দাদন প্রথা: নীলকররা কৃষকদের অগ্রিম অর্থ বা দাদন দিতে বাধ্য করত। এই দাদনের টাকা কৃষকদের আজীবন ঋণের জালে আটকে রাখত। অলাভজনক চাষ: ধান ও অন্যান্য লাভজনক ফসল না বুনে কৃষকদের বাধ্য করা হতো জমিতে নীল চাষ করতে। নীলের বাজার মূল্য দাদনের তুলনায় অত্যন্ত কম হয় কৃষকরা চরম দারিদ্র্যের মুখোমুখি হতো। অন্যায় মূল নির্ধারণ: নীলকররা তাদের ইচ্ছে মতো কম দামে নীল কিনে নিত। নীলকরদের শারীরিক ও সামাজিক অত্যাচার, শারীরিক নির্যাতন। দাদনের টাকা ফেরত দিতে না পারলে নীল চাষে অসম্মতি জানালে কৃষকদের অপহরণ, মারধর এবং নীলকড়িতে আটকে রাখা, অত্যাচার করা হতো। ফসল নষ্ট: কৃষকরা নীল চাষ না করে নীলকরে তাদের ধানের জমি নষ্ট করে দিত এবং ঘরবাড়ি আগুন লাগিয়ে দিত। নারীদের উপর অত্যাচার: অনেক ক্ষেত্রে নীলকররা কৃষকদের নারীদের উপর পাশবিক অত্যাচার চালাতো। নীল বিদ্রোহের গুরুত্ব ও ফলাফল। নীল বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম, কারণ এটি সফলভাবে নীল চাষের অবসান ঘটিয়েছে। নীল কমিশন গঠন: বিদ্রোহের তীব্রতায় সরকার বাধ্য হয়ে 1860 সালে নীল কমিশন গঠন করে। এই কমিশন নীলকরদের অত্যাচার ও কৃষকদের দুর্দশার সত্যতা স্বীকার করে। নারীদের উপর অত্যাচার: নীলকরদের শারীরিক ও সামাজিক চাষের অবসান ঘটিয়েছিল। নীল কমিশন গঠন: বিদ্রোহের তীব্রতায় সরকার বাধ্য হয়ে 1860 সালে নীল কমিশন গঠন করে। এই কমিশন নীলকরদের অত্যাচার, কৃষক দুর্বল, দুর্দশার সত্যতা স্বীকার করে। নীল আইন ও নীল চাষের অবসান: কমিশনের রিপোর্টের ভিত্তিতে 1860 সালের শেষ দিকে আইন পাশ করে জোরপূর্বক নীল চাষ বন্ধ করায় এর ফলে বাংলার নীল চাষের অবসান ঘটে। কৃষক ও বুদ্ধিজীবী শ্রেণীর ঐক্য: এই বিদ্রোহে হিন্দু মুসলিম নির্বিশেষে কৃষকরা একজোট হয়েছিল। এছাড়া হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, শিশির কুমার ঘোষ প্রমুখ বুদ্ধিজীবীরা বিদ্রোহীদের পাশে দাঁড়িয়ে জনমত গঠন করে। জাতীয়তাবাদী স্ফুরণ: নীল বিদ্রোহ বাংলার মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা তৈরি। এটা ছিল স্থানীয় পর্যায়ে সফল জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা। নীলকরদের ক্ষমতা হ্রাস: এই বিদ্রোহের ফলে বাংলার গ্রামাঞ্চলে নীলকর সাহেবদের দুর্দান্ত প্রতাপ ও শাসনের অবসান ঘটে। সংক্ষেপে বলা যায়, নীল বিদ্রোহ ছিল বাংলার কৃষকদের সাহসিকতা ও একতার প্রতীক, যা উপনিবেশ শাসনের বিরুদ্ধে এক বড় জয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পজিটিভ থিঙ্কিং চ্যানেলের পাশে অবশ্যই থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।